আমি জানি আমি দেখতে সুন্দর, হ্যান্ডসাম। হা করে চেয়ে থাকতে হবে না, আমার আদরিনী আছে আমার দিকে হা করে তাকিয়ে থাকার। তোর জন্য সিট খালি নেই। কপাল কুঁচকে ফেলে তিয়ানা। আদরিনী মানে? তিয়ানাকে কনফিউজড করে অ্যাটিটিউড নিয়ে আয়নার সামনে গিয়ে চুলে চিরুনি করে মেঘালয়। তিয়ানার শাড়ি ঠিক করে তড়িঘড়ি করে খাট থেকে নেমে মেঘালয়ের সামনে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ায়। তিয়ানাকে এভাবে দাঁড়াতে পুরো কুঁচকে ফেলে মেঘালয়, বিরক্ত নিয়ে পড়ল। হোয়াট? হোয়াট মানে? আপনি তখন কি বললেন? ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল মেঘালয়। কি বললাম? রাগ নিয়ে বলল তিয়ানা। আদরণী মানে? কে এসে? হাত ঘড়ি পড়তে পড়তে উত্তর দেয় মেঘালয়। আমার গার্লফ্রেন্ডের কথা বলছি। থমকে যায় তিয়ানা, সিরিয়াস কণ্ঠে বলল। মানে? মেঘালয় বিরক্ত নিয়ে পড়ল। মানে সিম্পল, আমার গার্লফ্রেন্ড যাকে বাংলায় বলে প্রেমিকা, বুঝছিস? মেঘালয়ের বলা কথায় গলা শুকিয়ে যায় তিয়ানার। হাত পা কেমন শীতল হয়ে আসে তার। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল। সত্যি বলছেন? হুম। থমকানো কণ্ঠে ধীরে প্রশ্ন করে তিয়ানা। তাহলে কাল আমায় বিয়ে করলেন কেন? বাঁকা হাসে মেঘালয়। পাঞ্জাবির পকেটে হাত দিয়ে টান টান দাঁড়িয়ে তেরা কণ্ঠে বলল। তোর বাপ আর আমার বাপ জোর করেছে আমাকে। গলা ধরে আসে তিয়ানার, নিজেকে শান্ত রেখে বলল। জোর করলো আর মেনে নিলেন? আপনি কি ছোট বাচ্চা যে করলো আর মেনে নিতে হবে? কিছু বলে না মেঘালয়। ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখে চেয়ে থাকলো তিয়ানার ফ্যাকাশে হওয়া যাওয়া মুখ পানে। নিজ মনে বলে তিয়ানা। এখন কি হবে? কি হবে? ঘরে তুই থাকবি, বাইরে আমার গার্লফ্রেন্ড। রেগে যায় তিয়ানা, চেঁচিয়ে বলল। কি বলছেন কি আপনি? শান্ত কণ্ঠে বলল মেঘালয়। যা বলছি ঠিক বলছি। তুই তো বললি তোকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। যার সাথে বিয়ে তাকেও জানতি না, আমাকেও জোর করা হয়েছে। সো তোর যদি ইচ্ছে হয় তুই আমার সাথে থাকবি, না হলে না। থমকে যায় তিয়ানা। মেঘালয় এক পলক তিয়ানাকে দেখে ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে একবার পিছু ফিরে বলল। ও হ্যাঁ, আমি কিন্তু আমার গার্লফ্রেন্ডকে বিয়ে অবশ্যই করব। অভিককে সমানে গুটিয়ে যাচ্ছে মৌমিতা ঘুম থেকে তোলার জন্য। তবে তার সেদিকে মন নেই। সে চোখ খিচে বন্ধ করে আছে। আজ যাই হয়ে যাক, ঘুমাবেই সে। বিরক্ত হয় মৌমিতা বলল। তুমি উঠবে নাকি? ঘরে আজ খাওয়া বন্ধ হবে তোমার। মৌমিতার কথা শেষ করতে দেরি। অভিকের ঘুম থেকে উঠতে বসতে নয়, সেটা দেখে কুটিল হাসে মৌমিতা। আলমারি থেকে জুয়েলারি বক্স বের করে অভিকের সামনে এনে রেখে বলল। দেখো তো, এই হারটা তিনুর জন্য কিনেছি, মানাবে না? অভি বিরক্ত হয়ে বলল। তুমি এটা দেখাতে আমার সাদের ঘুম ভাগালে। খুশি গদগদ হয়ে বলল মৌমিতা। হ্যাঁ, আর দেখো, এই শাড়িটা অনেক সুন্দর না? আমাদের তিনুকে ভালো লাগবে না? মৌমিতার কাণ্ডে হতাশ অভিক। কিছুক্ষণ আহাম্বকের মতো নিজের প্রিয়তমা স্ত্রীর দিকে চেয়ে থেকে শাড়ি দেখায় মন দিল। শাড়ি নেড়েচেড়ে বলল। হ্যাঁ সুন্দর, কিন্তু এসব কিনলে কখন? কাল হসপিটাল থেকে ফেরার পথে। অবাক হয়ে অভিক বলল। আগে তো অনেক কিছু কিনেছো। হেসে বলল মৌমিতা। তাতে কি? তিনু আমার একটা মাত্র ছেলের একটা মাত্র বউ। ওর জন্য কিনবো না তো কার জন্য কিনবো? তিনু তো শুধু আমার মেঘের বউ না, বউ হওয়ার আগে আমার মেয়ে। মৃদু হাসে অভিক। মৌমিতার মেয়ের খুব শখ ছিল। মেঘালয় হওয়ার পর যখন মৌমিতা দ্বিতীয়বার কনসিভ করে, বেবিটা পেটেই মারা যায়। ডাক্তার বলে দেয় দ্বিতীয়বার আর সিজার করা যাবে না, তাই বেবি না নেয়াই ভালো। নিলে যে কোনো একজনকে বাঁচানো যাবে। তারপর আর অভিক সাহস করেনি। তবে মৌমিতা বেশ পীড়াপিড়ি করত, কিন্তু অভিককে টলাতে পারেনি। তারপর যখন তিয়ানা হলো, সেই থেকে তিয়ানা তাদের চোখের মনে। মুচকি হেসে পিছন থেকে মৌমিতার কোমর জড়িয়ে কাছে টেনে ধরে। তার ঘাড়ে ঠোঁট ছোঁয় অভিক। কেঁপে ওঠে মৌমিতা। মেকি রাগ নিয়ে বলল। করছো কি তুমি? দরজা খোলা আছে, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে তোমার। শব্দ করে হেসে উঠে অভিক বলল। দরজা খোলা তাতে কি? বাসায় তো কেউ নেই, ছেলে তো তার শ্বশুর বাড়ি। অভিকের থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ায় মৌমিতা। জুয়েলারি বক্স হাতে নিয়ে বলল। ছেলে নেই বাড়িতে, কিন্তু রুমা তো আছে। রুমা যদি এসে পড়ে? আমি নিচে যাচ্ছি, ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসো। আর হ্যাঁ, রুমার আজ স্কুল আছে,
হসপিটালে নিয়ে যাওয়ার সময় ওকে ছেড়ে যাবে। মমিতার যাওয়ার দিকে অসহায় চোখে তাকিয়ে থাকে অভিক। বউটা তাকে পাত্তাই দিচ্ছে না। বিয়ে করে বাঘ থেকে বিড়াল হয়ে গেল সে। বিছানায় হাত পা গুটিয়ে বসে আছে তিয়ানা। ফ্রেশ হয়নি এখন অবধি। হাত পা কেমন অসাড় হয়ে গেছে তার। গত রাতে সে খুশি ছিল তার বিয়ে মেঘালয়ের সাথে হওয়ায়। আজ ভাবছে কেন হলো বিয়েটা। এখন কি করবে সে? মেঘালয়কে সে রগে রগে চেনে। মেঘালয় যখন একবার বলেছে সে তার প্রেমিকাকে বিয়ে করবে তো করবে। তিয়ানা চাইলেও আটকাতে পারবে না। বুকের ভেতর তোলপাড় হচ্ছে তিয়ানার। মাথা খালি খালি লাগছে। কি করবে বুঝতে পারছে না সে। কি করা উচিত তার? নিজের জায়গা ছেড়ে দেবে? তাছাড়া উপায় নেই। মেঘালয়কে সে অন্য কারোর সাথে মেনে নিতে পারলেও ভাগ করতে পারবে না। সে তো ভেবে নিয়েছিল মেঘালয় তার হবে না, সেটা সম্ভব না। আর আজ যখন বিয়ে হলো তখন জানলো মেঘালয় অন্য কাউকে ভালোবাসে। বিয়ের আগে জানলে কি এমন ক্ষতি হতো? জানলেও বা কি করতো সে? তিয়ানা তো জানতোই না তার বিয়ে মেঘালয়ের সাথে হচ্ছে। কোনো মেয়ে স্বামীকে ভাগ করতে পারে না। আন্নার সতীন নিয়ে সংসার করতে চায়। তাহলে কি করবে সে? মেঘালয়কে ডিভোর্স দেবে? সাদেত কিচেনের সামনে এসে ঘোরাঘুরি করছে। তবে তুলিকার সেদিকে মন নেই। নিজের মনে কাজ করছে সে। কাল রাত থেকে তুলিকা সাদেতের সাথে কোনো কথা বলেনি। তার বলতে ইচ্ছে হয়নি। সে যে ভুল করেছে তার শাস্তি সে গত 32 বছর ধরে পেয়ে এসেছে। 3 যুগের কাছাকাছি সময় ধরে। তারপরেও তার শাস্তি শেষ হয়নি। ইদানিং হাঁপিয়ে উঠেছে তুলিকা। গত 32 বছরের সুখ ঠিক কি জিনিস সে বুঝতে পারেনি। জীবনের অর্ধেকের বেশি সময় অবহেলা পেয়ে পেয়ে কাটিয়ে দিয়েছে সে। সেদিন কি করতো তুলিকা? নিজের বোনকে মরতে দিত? বোনের লাশ ডেঙ্গিয়ে নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করে ড্যাং ড্যাং করতে করতে শ্বশুর বাড়ি চলে যেত? তিয়াশা নিজের বোনের সুখ দেখতে পারেনি, তাই বলে সেও নিজের বোনকে মরতে দিয়ে চলে আসতো? মায়ের পেটে একসাথে ভাগাভাগি করে বড় হয়েছে দুজন, যার সাথে তার জন্মের আগে থেকে সম্পর্ক। যে বোন তার অস্তিত্বে থেকে তার সঙ্গী ছিল, সেই বোনকে সে মরতে দিত? অতীত ভাবতে গিয়ে চোখ ঝাপসা হয়ে আসে তুলিকার। মাতৃ হৃদয় কেঁপে উঠছে তার। নিজ সন্তানকে অবধি নিজের সন্তান বলে কখনো বলতে পারেনি সে। একবারও কি সাদেক তাকে বোঝার চেষ্টা করেছে সে কতটা কষ্ট পেয়েছে? তার কেমন লেগেছে নিজের ভালোবাসার মানুষকে অন্যের হাতে তুলে দিতে বা নিজের বোনের স্বার্থপরতায়? একবারও কি জানার চেষ্টা করে লোকটা? আজ সব দোষ তার। তাচ্ছিল্য হাসে তুলিকা। আন্টি, মা। মেঘালয়ের ডাকে সম্বিত ফিরে পায় তুলিকা। মুচকি হেসে মেঘালয়কে দেখে বলল, উঠে গেছিস? ডাইনিংয়ে বস, আমি খাবার দিচ্ছি। মৃদু হেসে বলল মেঘালয়। আমি এখন খাবো না, হসপিটাল থেকে ইমার্জেন্সি কল এসেছে, যেতে হবে। তুলিকা আটকে উঠে বলল, সে কি, না খেয়ে যাবি মানে? হসপিটালে গিয়ে কখন না কখন খাস ঠিক নেই। তাছাড়া নতুন জামাই প্রথম দিন শ্বশুরবাড়িতে না খেয়ে যাবি? লোকে কি বলবে? মেঘালয় তুলিকার কথা শুনে আহাম্বক হয়ে কিছুক্ষণ চেয়ে থাকে। পরে হেসে বলে উঠল, বিয়ে হয়েছে একদিনও হয়নি, এর মধ্যেই পর করে দিয়েছো? বাড়ির ছেলে থেকে সোজা নতুন জামাইতে চলে গেলাম। মেঘালয়ের সাথে তাল মিলিয়ে হাসে তুলিকা। কিচেন থেকে খাবার নিয়ে বের হয়ে মেঘালয়ের গালে হাত রেখে বলল, তা কেন হবে? আমার তো দুটো ছেলে, কিন্তু তুই আমার একমাত্র মেয়ের জামাইও তো, বল। একটা মাত্র মেয়ে আমার। মেয়ে জামাই নিয়ে সব শাশুড়িদের অনেক শখ আহ্লাদ থাকে, আমারও আছে। আর সেসব তোকে সহ্য করতে হবে। এখন আয়, খেতে বস, বেশিক্ষণ সময় লাগবে না। তুলিকার চোখের দিকে তাকায় মেঘালয়। তার চোখ ছলছল করে ওঠে। মৃদু হেসে বলল, বসছি। এই মানুষটিকে নিজের মায়ের থেকে কোনো অংশে কম দেখে না মেঘালয়। তুলিকা তার আর একটা মা। তুলিকার মতো মানুষ নিজের 28 বছরের জীবনেও দ্বিতীয়টি দেখেনি সে। নিজের ভালোবাসার মানুষকে অবধি স্যাক্রিফাইস করেছে। নিজের সন্তানকে অবধি ত্যাগ করে অন্যের শূন্য কোলে পূর্ণতা দিয়েছে। কিন্তু এত ভালো হয়েও নিজে অসুখী। তিয়ানা একভাবেই হাত পা গুটিয়ে বসে আছে। কি করবে কিছু বুঝতে পারছে না সে। দম আটকে যাওয়ার মতো কান্না আসছে তার। খাওয়ার শেষে ঘরে আসে মেঘালয়। তিয়ানাকে থম মেরে বসে থাকতে দেখে
ভুরু কুচকে প্রশ্ন করলো। কি ব্যাপার, ফ্রেশ না হয়ে কিসের ধ্যান করছিস? মেঘালয়ের প্রশ্নের উত্তর দেয় না তিয়ানা, দিতে ইচ্ছে করছে না তার। তিয়ানাকে চুপ থাকতে দেখে মেঘালয় তিয়ানার পাশে গা ঘেঁষে বসে। হালকা কেঁপে ওঠে তিয়ানা, তবে নিজের স্থান পরিবর্তন করে না। আর না নিজের ভাবভঙ্গি। মেঘালয়ের শরীর থেকে মিষ্টি একটা স্মেল আসছে, যা তিয়ানার খুব পছন্দের। অবশ্য সেটা পারফিউমের ঘ্রাণ, তবুও এই ঘ্রাণ তার মনকে তোলপাড় করে দেয়। ইচ্ছে করে মেঘালয়কে জাপটে জড়িয়ে ধরতে, তবে আগে সাহস হয়নি মেঘালয়ের থাপ্পড়ের ভয়ে। আর আজ অধিকার থাকার সত্ত্বেও পারছে না, কারণ মানুষটি তার না। কোনো মেয়ে কি সহ করতে পারে নিজের স্বামীর মুখ থেকে অন্য কাউকে ভালোবাসে কথাটি শুনতে? সে যদি আবার নিজের ভালোবাসার মানুষ হয়। মেঘালয় উকিঝুঁকি মেরে ভাবগতি বোঝার চেষ্টা করে তিয়ানার, কিন্তু না। মহারানী খুবই মনক্ষুণ্ণ হয়ে ধ্যান করছেন। আলতো হাসে মেঘালয়, পেছন থেকে হাত বাড়িয়ে শাড়ির উপর দিয়ে তিয়ানার পেটে হাত রেখে তার দিকে টেনে আনে। মেঘালয়ের ঠান্ডা হাতে পাতলা শাড়ি ভেদ করে তার শরীরে লাগে। হঠাৎ মেঘালয়ের এখনো কাণ্ডে শিউরে ওঠে তিয়ানা। তিয়ানাকে নিজের কাছে ঘনিষ্ঠ ভাবে টেনে তার কাঁধে থুতনি রাখে মেঘালয়। মেঘালয়ের নিঃশ্বাস তিয়ানার শরীর আছড়ে পড়ে। নিঃশ্বাসের গতি অস্বাভাবিকভাবে বেড়ে যায় তিয়ানার। মেঘালয় তিয়ানার কাঁধে থুতনি রেখে টেরা চোখে তিয়ানার মুখের দিকে তাকায়। শান্ত কণ্ঠে তবে ভালোবেসে বলে উঠল, ও আমার ভাবনা কুমারী, কিছু জিজ্ঞেস করছি আমি। মেঘালয়ের এমন কণ্ঠস্বর শুনে কেঁপে ওঠে তিয়ানা। নিজেকে সামলে নিজের অনুভূতিকে দমিয়ে প্রশ্ন করলো তিয়ানা, আপনার কি সত্যি সত্যি প্রেমিকা আছে? তিয়ানার প্রশ্নে হেসে দেয় মেঘালয়। তিয়ানার ঘাড়ে নাক ডুবায় সে। কেঁপে ওঠে তিয়ানা, শাড়ি খামচে ধরে সে। বুকের ভিতর কেমন ধুকপুক করে ওঠে তার। শুকনো ঢোক গেলে তুতলে বলল, কি করছেন? আমার বউয়ের সাথে রোম্যান্স। বউ শব্দটি কানে যাওয়ায় মাত্র বুক ধক করে ওঠে তিয়ানার। মেঘালয় ছোট করে ঠোঁট ছোঁয়ায় তিয়ানার ঘাড়ে। শিউরে ওঠে তিয়ানা, চোখ সহ বন্ধ করে নেয় সে। মেঘালয় নাক টেনে শ্বাস নিয়ে বলল, তিনু, তোর শরীর থেকে এত সুন্দর স্মেল আসছে কেন বলতো? তোকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে আমার, খাবো? আর নিতে পারছে না তিয়ানা। এবার মনে হচ্ছে অনুভূতিতে সে মরেই যাবে। মেঘালয়ের থেকে দূরে সরে যেতে চায় সে, তবে পারে না। মেঘালয় তাকে জড়িয়ে নেয় নিজের সাথে। বিপাকে পড়ে যায় তিয়ানা, কাপা স্বরে বলল, ছাড়ুন আমাকে। কেন ছাড়বো কেন? আমার বউকে আমি ধরেছি, তোর কি? তুই চুপ থাক। আহাম্বক হয়ে যায় তিয়ানা। কে বলছে? আতপাগল বউটা কে? সে তো দাঁতে দাঁত চেপে কিরমির করে বলে উঠল তিয়ানা। বউটা আমি, তাই আমারই সব। ভাবনাসীন ভাবে উত্তর দেয় মেঘালয়। ও আচ্ছা, হ্যাঁ বউ তো তুই, তো আমি কি করব? এখন তুই আমার বউ বলে কি আমি আমার বউকে আদর করব না? বউয়ের সাথে রোম্যান্স করব না? এবার লজ্জা লাগে তিয়ানার ঠোঁট কাটা লোকটার কথা শুনে। রেগে বলল তিয়ানা, কি সব বলছেন? লজ্জা করছে না আপনার? মেঘালয় অবাক হওয়ার ভান করে বলল, নিজের বউয়ের কাছে আবার লজ্জা কিসের? এত লজ্জা নিয়ে থাকলে কোনোদিন আব্বু ডাক শোনা হবে না আমার। তুইও পড়িস। থতমত খেয়ে যায় তিয়ানা। মেঘালয়ের এমন পাগলামি কথার উত্তর কি হতে পারে জানা নেই তার। গত এক সপ্তাহ ধরে তিলাত নিজের অনুভূতিকে দমিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু সে ব্যর্থ। ভেবেছিল অন্য সব ভালো লাগার মতোই অবন্তীও তার ভালো লাগার কিছু না। সে অবন্তীর জন্য জেনুইন কিছু ফিল করে, যা ভালোবাসা। জীবনে আজ অবধি অনেক প্রেম করেছে সে, কিন্তু এমন দম বন্ধ হয়ে যাওয়ার অনুভূতি কারো প্রতি অনুভব হয়নি তার। নিজেকে আটকানো সম্ভব হচ্ছে না তিলাতের। তার অবন্তীকেই চাই। বোনের বিয়ে যখন মিটে গেছে, তখন মাকে বলে অবন্তীর বাড়িতে বিয়ের জন্য প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তিলাত। এবার আর প্রেম নয়, সোজা বিয়ের পিড়িতে বউ করে ঘরে তুলবে অবন্তীকে। তারপর না হয় বিয়ের পর চুটিয়ে প্রেম করবে দুজন। অফিসে আসলেও কাজে মনোযোগ দিতে পারছে না সাদিদ। খারাপ লাগছে তার। কাল রাতে তুলিকাকে তার বাবা তুলে খুঁচিয়ে কথা বলা উচিত হয়নি, কিন্তু কি করতো সে? রাগ উঠে গিয়েছিল। তারও কষ্ট হয় তুলিকাকে অবহেলা করতে, কিন্তু যতবার সে ভালোবেসে তুলিকার কাছে যেতে চেয়েছে,
ততবার তার মস্তিষ্ক তাকে জানান দিয়েছে তুলিকা তাকে ঠকিয়েছে, তাদের ভালোবাসাকে ঠকিয়েছে, তার বিশ্বাস ভেঙেছে, নিজের বোনের কথা ভাবতে গিয়ে তাকে ঠকিয়েছে। কি করে ভুলবে সে সেদিনটার কথা, যেদিন সে তুলিকাকে তার বউ সেজে না দেখে তিয়াশাকে দেখেছিল। অতীতে ডুব দেয় সাদিত। অতীত বিয়ের সব নিয়মকানুন শেষ করে তিয়াশাকে সাদিতের ঘরে নিয়ে আসা হয়। সাদিত আগে থেকে ঘরে বসে অপেক্ষা করছিল তার নতুন বউকে কোণে সাজে কেমন লাগছে সেটা দেখার জন্য। বিয়ের পর এখন অবধি একবারও তুলিকাকে দেখেনি সে বাসর ঘরে মন ভরে দেখার জন্য। তিয়াশা ঘরে আসা মাত্রই সাদিত ঘরের দরজায় খিল দিয়ে তাকে জাপটে ধরে। শেষ অবধি সে নিজের ভালোবাসাকে বউ করে নিজের করে আনতে পেরেছে। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছিল নিজেকে, কিন্তু জড়িয়ে ধরা তুলিকাকে ছুঁয়ে অপরিচিত লাগছে তার। ভুরু কুচকে ফেলে সাদিত। এক ঝাটকায় তিয়াশাকে নিজের থেকে ছাড়িয়ে মুখের ঘোমটা তুলে সে। ঘোমটা আড়ালে তিয়াশাকে দেখে রেগে যায় সাদিত, সাথে অবাক হয় সে তুলিকার জায়গায় তিয়াশা কেন। মাথার রগ টকবক করে ওঠে তার। তিয়াশাকে এক ঝটকায় দূরে ছুঁড়ে মারে নিজের থেকে। রাগে গিয়ে ধমকে প্রশ্ন করল, তুমি এখানে কেন? তুলি কোথায়? ভয় পেয়ে যায় তিয়াশা। আবেগের বশে বিয়ে করে আসলেও এবার সাদিত কিভাবে সামলাবে সে ভয়ে ভয়ে বলল, কি বলছো তুমি? আমি তো তুলি। রাগ উঠে যায় সাদিতে, নিজেকে সামলে শান্ত কণ্ঠে বলল, তোমরা দুজন কি আবার মজা শুরু করলে আমার সাথে? তিয়াশা, তুলি কোথায়? তুলিকে বের হয়ে আসতে বলো। সব সময় মজা করলেও আজ এ সময় আমি খুব বিরক্ত হচ্ছি। সাদিতের শান্ত স্বর শুনে হাত পা ঠান্ডা হয়ে যায় তিয়াশার। ভয়ে কেঁপে উঠে সে বলল, তিয়াশা এখানে আসবে কি করে? আমি তো তুলি। রাগ কন্ট্রোল করতে পারে না সাদিত। পাশে থাকা টেবিল ল্যাম্প তুলে আছাড় মারে রাগে স্বরে বলল সাদিত। তুলি কোথায় তিয়াশা? ভয়ে ভয়ে উত্তর দেয় তিয়াশা। ও চলে গেছে। ভুরুকুটি করে ফেলে সাদিত, প্রশ্ন করল, মানে? মানে তুলি তোমাকে বিয়ে করতে চায় না, তাই চলে গেছে। রাগে শরীর কাঁপছে সাদিতের। তুলিকাকে হারানোর অজানা ভয় অনুভূত হচ্ছে তার। চিল্লিয়ে ওঠে সাদিত, সব সত্যি বলো তিয়াশা, তুমি এখানে কি করছো? তুলি কোথায়? সব সত্যি বলবে। তুমি আমাকে খুব ভালো করে চিনো তিয়াশা, ফল ভালো হবে না। আবারও বলছি, সত্যি বলো, তুলি কোথায়? ভয়ে ঠোক গেলে তিয়াশা। ভয়ে পেয়ে কেঁদে ফেলে সে। এখন নিজের প্রতি আফসোস হচ্ছে এমনটা করার জন্য। সাদিত কোনোদিন মানবে না তাকে। ভয় পেয়ে সব বলে দেয় সাদিতকে। তুলি আমেরিকা চলে গেছে আমার জন্য, কারণ আমি তোমাকে ভালোবাসি। বুকে মুচড়ে ওঠে সাদিতের। সবকিছু অন্ধকার লাগছে তার। ধরে আসা কণ্ঠে প্রশ্ন করল, কখন গেছে? আমাদের বিয়ের কিছুক্ষণ আগে। আরো কিছু বলে তিয়াশা, তবে সাদিতের কানে সেসব যায় না। তার মস্তিষ্কে বারবার একটা শব্দ রিপিট হচ্ছে, আমাদের বিয়ের কিছুক্ষণ আগে। সেদিন রাতে সাদিত একের পর এক কল করে তুলিকাকে ফোন কিন্তু বন্ধ। এরপর কখনো সে তুলিকার সাথে যোগাযোগ করতে পারেনি বহু বছরে। শুধু তার একটা প্রশ্ন করার ছিল তুলিকাকে, আমাকে কেন ঠকালে? কিন্তু তুলিকার নাগাল সে বহু বছরে পায়নি। তবে তিয়াশাকেও সে মেনে নেয়নি। বড়লোক বাবার সন্তান হওয়ায় টাকা পয়সার অভাব ছিল না সাদিতে, তাই সর্বক্ষণ বারে পড়ে থাকতো। কখনো বাড়ি ফিরতো বা কখনো না। এভাবে কেটে যায় 3 বছরের অধিক সময়। সাদিত কোনো পরিবর্তন ছিল না। অফিসে যেত, কাজ করত, বাকি সময় বারে মদ গিলে কাটাতো। তিয়াশাও ততদিনে বুঝতে পারে আবেগের বশে নিজেকে সহ 3টে জীবন নষ্ট করেছে সে। তবে তার কিছু করার ছিল না। সেও তুলিকার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু তুলিকাকে পাওয়া যায় না। হয়তো বোনের প্রতি অভিমান বা ঘৃণা তুলিকা নিজেকে ধরা দেয়নি। প্রতিদিনকার মতোই ড্রিঙ্ক করে বাড়ি ফিরে সাদিত। সেদিন তিয়াশা বোনের কথা ভেবে তুলিকার পুরনো শাড়ি পরেছিল, যা সাদিত তুলিকাকে উপহার দিয়েছিল। বিয়ের 3 বছরেও অধিক সময়ের পর সাদিত নেশা করা অবস্থায় তিয়াশাকে তুলিকা ভেবে নিজের কাছে টেনে নিয়েছিল। স্বামীর একটু ভালোবাসা স্পর্শ পাওয়ার লোভে সাদিতকে বাধা দেয় না তিয়াশা। তার ফলস্বরূপ তিলাতের জন্ম।
তিয়াশাকে অবহেলা করলো, নিজের সন্তানকে অবহেলা করতে পারে না সাদিদ। মেনে নেয় তিলাতকে, তবে সেদিনের পর তিয়াশাকে নিজের আশেপাশে আসতে দিত না সাদিদ। এমনকি নিজের ঘরে তিয়াশাকে ছেড়ে দিয়ে সে নিজে অন্য ঘরে থাকা শুরু করে। শার্ট জিন্স পরে ডাইনিং টেবিলে আসন পেতে বসে খাচ্ছে তিয়ানা। তিলাত এসে তার মাথায় মেরে পড়ল। কাল না তোর বিয়ে হলো, কই একটু নতুন বউ ভাব নিয়ে থাকবি না, তার নিজের রূপে ফিরে এলি। বিরক্ত নিয়ে বলে উঠল তিয়ানা। তুইও তো নতুন শ্যালক হইছস, তো জানা তোর জামাইবাবুর ঠ্যাং ধরে ঝুইলা পড়। একটা থাপ্পড় মারবো বেয়াদব। বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? আমি তোর সাথে কথা বলতে চাচ্ছি না, তুই সর আমার সামনে থেকে। আমি খুব ভালো করেই জানি তুই আর মেঘ ভাইয়া মিলে আমায় ফাঁসিয়েছিস। তিলাত মুখে হাত দিয়ে তাচ্ছিল্য স্বরে পড়ল। ছি তিনু ছি, নিজের বরকে কেউ ভাইয়া বলে? তিয়ানা অবাক হওয়ার ভান করে বলল। কে বল? ওই খারুসটাকে আমি জীবনেও আমার জামাই হিসেবে মানব না, ওকে আমি ডিলিট করে দিব। তিলাত চোখ মুখ কুচকে প্রশ্ন করল। হোয়াট? ডিলিট করে দিবি মানে? তিয়ানা কোনো উত্তর না দিয়ে খাবার প্লেট ঠাস করে টেবিলের উপর রেখে জগ তুলে পানি খেয়ে বাইকের চাবি আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে তিলাতকে কোনো পাত্তা না দিয়ে মেইন ডোর থেকে বেরিয়ে যায়। তিলাত মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ে, বিড়বিড় করে বলল। তোর কপালে দুঃখ আছে জামাইবাবু। ক্যাম্পাসের একপাশের বেঞ্চিতে মন খারাপ করে বসে আছে অবন্তী। তিয়ানা কাল তাকে কিছু না বলে চলে গেল, কিচ্ছুটি বলল না। সে সারা রাত আশায় ছিল এই বুঝে তিয়ানা তাকে ফোন করবে, কিন্তু দীর্ঘশ্বাস ফেলে অবন্তী। তিয়ানা হয়তো তার কথা বিশ্বাস করেনি, বিশ্বাস করার কথাও না। কি ভাবুক রানী, কি করছিস সেখানে একা একা? ভাবনার মধ্যে হঠাৎ তিয়ানার কণ্ঠস্বর শুনে পাশে তাকায় অবন্তী। তিয়ানার ঠোঁটে হাসি নিয়ে তার দিকে চেয়ে আছে। অবন্তীকে অবাক করে তিয়ানা তার কাঁধ জড়িয়ে ধরে বলল। যা হয়েছে ভুলে যাও অবন্তী, সব আগের মতো করে নে। চোখে জল চলে আসে অবন্তীর, হেসে বলল। আমাকে ক্ষমা করেছিস? হেসে বলল তিয়ানা। না, তোকে কেন ক্ষমা করব? ভার্সিটির শুরু থেকে তোর চামচাগুলোকে নিয়ে আমায় অনেক জ্বালিয়েছিস, সেটা আমি ভুলিনি। হাসি অবন্তী, তার সাথে তাল মিলিয়ে তিয়ানাও হাসে। অনেক বছর বুকের মধ্যে বন্ধু হারানোর যন্ত্রণাটা সরল দুজনের। পিছন থেকে রাবিন বলে উঠল। তোকে বলেছিলাম তিনু আমাদের চামচা বলবি না, আমরা ফ্রেন্ডস। তিয়ানা কপাল কুঁচকে পিছনে ফিরে বলল। 1000 বার বলবো, তোরা চামচা। কি করবি তুই? রাবিন ভেসে বলল। না, আজ আর কিছু বলবো না। তোমাদের মধ্যে মান অভিমান শেষ হলো, তাতেই খুশি। সারাদিন অবন্তীর সাথে কাটায় তিয়ানা। অবন্তীকে তার বাসায় ছেড়ে ফেরার পথে মেঘালয়কে রেস্টুরেন্টে ঢুকতে দেখে বাইক থামায় তিয়ানা। ভুরুকুটি করে ফেলে তিয়ানা, কাহিনী কি? মেঘালয় এই সময় হসপিটালে না থেকে রেস্টুরেন্টে কি করছে? সাথে আবার মেয়েও আছে। ঠোঁট কামড়ে ধরে তিয়ানা, কাহিনী গড়বড় লাগছে তার। বাইকে বসেই উকি ঝুঁকি মেরে মেয়েটার চেহারা দেখার চেষ্টা করে সে। সন্দেহ নিয়ে বাইক পার করে মেঘালয়ের পিছু নেয় সে। মেঘালয়ের পিছনের টেবিলে বসে তিয়ানা। মেয়েটাকে স্পষ্ট দেখা গেলেও মেঘালয়কে দেখা যায় না, মেঘালয়ও তাকে দেখবে না। মেয়েটাকে চেনা লাগছে না তিয়ানার, কখনো দেখেও নি সে। আচ্ছা, এটা আবার সেই মেয়েটা না তো, মেঘালয়ের গার্লফ্রেন্ড? বুকের মোচড় দেয় তিয়ানার। তাহলে কি মেঘালয় তাকে সত্যিই বলেছিল মেঘালয়ের গার্লফ্রেন্ড আছে, যার নাম আদরিনী? ভাবতেই তিয়ানার বুকে যন্ত্রণা শুরু হয়। অচেনা ভয়ে বুক ধুকপুক করছে তার। মেঘালয়কে পেয়েও কি সে হারিয়ে ফেলেছে? পেছন থেকে উকি দেয় তিয়ানা। মেঘালয় মেয়েটির হাত ধরেছে। বুকের ভিতর ঝাঝা করে ওঠে তিয়ানার, চোখ জ্বালা করছে। এই বুঝি জল গড়িয়ে পড়বে। উঠে দাঁড়ায় তিয়ানা। দ্বিতীয়বার পিছনে না তাকিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় সে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দ্রুত হেঁটে বাইকের কাছে যায় সে। বড় বড় শ্বাস ফেলে হেলমেট পরে বাইক স্টার্ট দেয়। অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফেরে সাদিদ। ফ্রেশ হয়ে দেখে তুলিকা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তুলিকার পাশে এসে দাঁড়ায় সাদিদ, গলা খাকারি দিয়ে বলল। তোমার সাথে কথা ছিল? সাদিদের দিকে না তাকিয়ে ভাবনাসীন ভাবে বলল তুলিকা। বলো। আই এম সরি।
তাচ্ছিল্য হাসে তুলিকা। পূর্ণ দৃষ্টিতে সাদিদকে দেখে সে শান্ত কণ্ঠে প্রশ্ন করল, সরি কেন? তোমার ফ্যামিলি, আই মিন তোমার বাবা, তুলে আমার বলা উচিত হয়নি তুলি। ভুল কিছু বলনি। তুলিকার নির্বাক রূপ পছন্দ হয় না সাদিতের। রাগ উঠে যায় তার। রেগে গিয়ে ধমকে বলল, আমি সরি বললাম তো তুলি। হাসে তুলিকা, হেসে বলল, অযথা রেখে যাচ্ছ স্বাদ। তুলিকার থেকে দৃষ্টি সরিয়ে ফেলে সাদিত। নিজেকে শান্ত করে সে। তুলিকার হাত ধরে শান্ত স্বরে পড়ল, আমাদের গল্পটা অন্যরকম হতে পারতো তুলি। থমকায় তুলিকা, ঠোঁট কেঁপে ওঠে তার। শীতল দৃষ্টিতে সাদিতের পানে চায় সে। সাদিত তাকেই দেখছিল। দুজনের দৃষ্টি মিলন হয়। ভাবে তুলিকা, হ্যাঁ, তাদের গল্প অন্যরকম হতে পারত, কিন্তু সে সব শেষ করে দিয়েছে। নিজেকে ধরে রাখতে পারে না তুলিকা। সাদিতকে জাপটে জড়িয়ে ধরে চোখের জল ছেড়ে দেয়। খুব খুব কান্না পাচ্ছে তার। সাদিতও তার প্রিয়তমাকে নিজে থেকে দূরে সরায় না, নিজের সাথে জড়িয়ে ধরে রাখে তাকে। কবরের পাশে আসন পেতে বসে আছে তিয়ানা, হাতে কিছু গোলাপ ফুল। অতি যত্নে কবরের উপরের আগাছাগুলো তুলে সেখানে ফুলগুলো রাখে সে। মনের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে তার। আবেগ নিয়ে কবরে হাত বুলায় সে। খানিক বাদে কবর কেঁদে দিয়ে কবরে জড়িয়ে ধরে সে। ফুপাতে ফুপাতে বলে উঠল সে, আই হেট ইউ মা, আই হেট ইউ। দেখো, বহু বছর আগে তুমি যে অন্যায় করেছিলে, আজ ঠিক সেটা আমার সাথে ঘটছে। আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। দেখো, প্রমাণ পাচ্ছ তো তুমি? দেখো, আজ আমি তোমারই মতো মেঘের জীবনে থার্ড পার্সন। মেঘ অন্য কাউকে ভালোবাসে মা, আমাকে ভালোবাসে না। হয়তো আমি তোমার মেয়ে, তাই আমি তোমার মেয়ে বলে হয়তো ও আমাকে সহ্য করতে পারে না, কিন্তু ভাইয়াও তো তোমার সন্তান মা। তাহলে ভাইয়া কেন ওর বেস্ট ফ্রেন্ড বলো? আমি কেন সত্যিটা জানলাম বলো? কেন জানলাম আমি তোমার মেয়ে, আমি আম্মুর মেয়ে নই? আমি মানতে পারছি না। এই যে আমি তোমার কাছে আসি, তোমাকে ছুঁই, কথা বলি, তোমার মধ্যে মা মা অনুভূতি পাই না, বরং আমি আম্মুর শরীর থেকে মা মা গন্ধটা পাই। মনে হয় আমি আমার নিজের মাকে জড়িয়ে আছি। আমি কেন আম্মুর মেয়ে হলাম না? আমি আম্মুর মেয়ে হলে কি মেঘ আমাকে ভালোবাসতো? দেখো, কাল আমাদের বিয়ে হয়েছে, আর আজই মেঘ ওর প্রেমিকাকে নিয়ে ঘুরছে। একজন স্ত্রী হয়ে কি করে মানবো সেটা? চোখের জল মুছে উঠে দাঁড়ায় তিয়ানা। কবর স্থান থেকে বেরিয়ে যায় সে। পিছু ফিরে কবরের দিকে তাকিয়ে বলল, আই হেট ইউ মা। তোমার সন্তান হয়ে আমি খুবই লজ্জিত। সেদিন তোমার বদলে আমার মৃত্যু হলে হয়তো খুব ভালো হতো। বেশ রাত করে বাড়ি ফিরে মেঘালয়। তিয়ানার ঘরে এসে দেখে তিয়ানা পড়ছে। ভুরুকুটি করে মেঘালয় ব্যঙ্গ করে পড়ল, তুইও পড়িস? মেঘালয়ের কণ্ঠস্বর কানে যাওয়া মাত্রই বিরক্ত নিয়ে তার দিকে তাকায় তিয়ানা। সেই সাথে বিরক্তি নিয়ে পড়ল, মানে আমি কি পড়ি না? হাতের ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের উপর রেখে টাই খুলতে খুলতে পড়ল মেঘালয়, হ্যাঁ, তা তো রেজাল্টই বলে দেয়। তিয়ানা কিছুটা মেজাজ নিয়ে বলল, ইহা রেজাল্টের বোঝায়, তাই আমি ঢাবির স্টুডেন্ট। আসছে আমার ঢাবির স্টুডেন্ট। নিজ গ্রুপ থেকে তো পারিসনি চান্স পেতে বিভাগ পরিবর্তন করতে হয়েছে। পেয়েছি তো, সেই অনেক আমার জন্য। আমার আপনার মতো ব্রিলিয়ান্ট হওয়ার দরকার নেই। বাই দ্য ওয়ে, আপনি আমার ঘরে কি করছেন? মেঘালয় শটান হয়ে বিছানায় শুয়ে পড়ে হাই তুলে বলল, বউয়ের ঘরই তো এখন আমার ঘর। তিয়ানা চেয়ার থেকে উঠে তেড়ে মেঘালয়ের কাছে গিয়ে হাত উঁচিয়ে বলল, কে বউ? কার বউ? আমি কারো বউ না। আপনাকে আমাদের বাড়িতেই বা কে আসতে বলেছে? নিজের বাড়িতে যান। মেঘালয় তিয়ানার হাত ধরে টেনে বিছানায় ফেলে তার উপর উঠে কানের কাছে মুখ নিয়ে বলল, তোর বাপ বলেছে বিয়ের পর নাকি জামাইকে 3 দিন শ্বশুর ঘরে থাকতে হয়। আর কে কার বউ সেটা এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। বলেই তিয়ানার কানে ঠোঁট ছোঁয় মেঘালয়। মেঘালয়ের হঠাৎ আক্রমণে হতবম্ব হয়ে যায় তিয়ানা। সে সাথে তার স্পর্শে কেঁপে ওঠে তিয়ানা। মেঘালয়কে হাত দিয়ে ঠেলতে ঠেলতে বলে, আপনি দিন দিন খুব নির্লজ্জ হয়ে যাচ্ছেন মেঘ ভাইয়া। আমি বোন হই আপনার। বাঁকা হাসে মেঘ। আচমকা তিয়ানার ঘাড়ে কামড়ে দিয়ে বলল, বোন এখন বউ হয়ে গেছে। মেঘালয়ের এখনো কাণ্ডে তিয়ানার সারা শরীর শিউরে ওঠে। অতি কষ্টে ঢোক গিলে বলল, কি করছেন মেঘ ভাইয়া? মেঘালয় তিয়ানার গালে চুম্বন করে বলল, বউয়ের সাথে রোম্যান্স। তিয়ানা অসহায় কণ্ঠে বলল, আমি কিন্তু মরে যাব। হাসে মেঘালয়, হেসে বলল,
আচ্ছা মেরেই ফেলছি আমি। তিয়ানা কাঁদো কাঁদো মুখ নিয়ে মেঘালয়কে দেখতে থাকে। তিয়ানার প্রতিক্রিয়া দেখে হো হো করে হেসে দেয় মেঘালয়। তিয়ানা কিছু বুঝতে না পেরে আহম্বক হয়ে ট্যাপ ট্যাপ করে চেয়ে থাকে। মেঘালয় হাসি থামায়। তিয়ানা নাক টেনে পড়ল। তোকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে তিনু। মেঘালয়ের কথার উপরে মুখ ফুটে কিছু না বলতে পারলেও মনে মনে বলল তিয়ানা, খান না, না করেছে কে? খেয়ে ফেলুন তো তাড়াতাড়ি, তারপর আমিও দেখব কি করে আমাকে ছেড়ে আপনার ওই প্রেমিকা শয়তানির কাছে যান। মেঘালয় দুষ্টু হেসে তিয়ানার ঠোঁটের কাছে এগিয়ে যায়। তিয়ানা চোখ বন্ধ করে ফেলে। মেঘালয় দুষ্টু চোখে তিয়ানার বন্ধ চোখের দিকে চেয়ে পড়ল। জানিস তিনু, তুই জন্মানোর পর যেদিন একদিনের তোকে প্রথম কোলে নিয়েছিলাম, কোলে নেওয়া মাত্র তুই আমার কোলে পটি করে দিয়েছিস। তিয়ানা হতবাক হয়ে চোখ খুলে ফেলে। মেঘালয় এমন একটা মুহূর্তে এসব মানে লোকটা তাকে চোখ কটমট করে মেঘালয়কে দেখে। তিয়ানা হাসে। মেঘালয় তার ঠোঁট তিয়ানার ঠোঁট ছুঁই ছুঁই। কাল বিলম্ব না করে তিয়ানার ঠোঁটে টুস করে চুমো খেয়ে ফেলে সে। মেঘালয় এখনো কাণ্ডে হতবুদ্ধি হয়ে যায় তিয়ানা। ঠোঁট ছেড়ে তিয়ানাকে নাকে কামড় দিয়ে পড়ল। ভাবতে পারছিস বিষয়টা তিনু? তুই হিসু টিসু না পুরো পটিতে চলে গিয়েছিলি। আজ সেই তিনু রানী নাকি আমার বউ, তার সাথে নাকি আমি এখন রোম্যান্স করছি। হায় কপাল! ভাবতে পারছিস বিষয়টা তিনু? তুই হিসু টিসু না পুরো পটিতে চলে গিয়েছিলি। আজ সেই তিনু রানী নাকি আমার বউ, তার সাথে নাকি আমি এখন রোম্যান্স করছি। হায় কপাল! কটমট করে তাকায় তিয়ানা। ফুঁসে ওঠে সে। মেঘালয়কে ঠেলে নিজের থেকে সরিয়ে শোয়া থেকে উঠে বসে সে। তিয়ানাকে রাগে ফোঁসফোঁস করতে দেখে হো হো করে হেসে দেয় মেঘালয়। তাতে তিয়ানা আরও রেগে যায়। রেগে গিয়ে মেঘালয়ের পিঠে মারতে থাকে। মেঘালয় হেসে তিয়ানার হাত আঁকড়ে ধরে। তিয়ানা দমে না গিয়ে মেঘালয়ের নাকে কামড় দেয়। মেঘালয় ব্যথায় উফ করে ওঠে। তিয়ানা সেদিকে পাত্তা না দিয়ে মেঘালয়ের থেকে নিজের হাত ছাড়িয়ে গাল ফুলিয়ে বসে থাকে। মেঘালয় নাকে হাত বুলিয়ে বলল, রাক্ষসী একটা। আহ, আমার নাক তোর মতো রাক্ষসী বউ কারো কপালে জুটেনি হয়তো। আমি এক পিস যার ভাগ্যে এমন রাক্ষসী জুটেছে। মেঘালয়ের কথাকে পাত্তা না দিয়ে সিরিয়াস কণ্ঠে বলে উঠল তিয়ানা, আপনার কি সত্যি প্রেমিকা আছে? নাক থেকে হাত সরিয়ে পূর্ণ দৃষ্টিতে তিয়ানার দিকে তাকায় মেঘালয়। কিছু একটা ভেবে সিরিয়াস ভাবে বলল, হ্যাঁ। থমকায় তিয়ানা। বিস্মিত চোখে মেঘালয়কে দেখে সে, তবে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। বিছানা থেকে উঠে ঘর থেকে বেরিয়ে যায়। মেঘালয় তিয়ানার যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। নিজ মনে বলল সে, আই এম সরি তিনু, তোকে কষ্ট দেওয়ার জন্য, কিন্তু এটা দরকার। যেদিন সত্যিটা সামনে আসবে সেদিন পৃথিবীর সব থেকে সুখী মানুষ হবি তোরা তিনজন, তুই এবং তারাও। হ্যাঁ, শুধু তোরা তিনজন না, আরও একজন আছে। ভেবে হালকা হাসে মেঘালয়। সে শুধু চাচ্ছে এসবে তিয়ানা অতিষ্ঠ হয়ে যাবে, আর সেটা যেদিন সাদিতের কানে যাবে ঠিক তখন সেটা সিক্রেট। হেসে পাশে থাকা কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করে মেঘালয়। অবন্তীর বাড়ির সামনে গিয়ে ঘুরঘুর করছে তিলাত। কখনো ফুটপাতে বসে নখ খুঁড়ছে, বা উঠের রাস্তার এ মাথা থেকে ও মাথা পায়চারি করছে। মাথায় কিছু ফেলছে না তিলাতের। তার মন শুধু একটা কথাই বলছে, তোর অবন্তীকেই চাই তিলাত। ইউ ফেল ইন লাভ উইথ হিম। খানিকক্ষণ পায়চারি করে অবন্তীর ফ্ল্যাটের দিকে তাকিয়ে উকিঝুঁকি মারে সে, তবে অবন্তীর দেখা নেই। রেগে পা দিয়ে রাস্তায় বাড়ি মারে তিলাত, কিন্তু ব্যথাটা সেই পায়। পা ধরে ফুটপাতে বসে পড়ে। এখন নিজের উপর নিজেরই রাগ হচ্ছে তিলাতের। এর চেয়ে আগেই তো ভালো লাগতো। একসাথে কয়েকটা প্রেম, টাইম পাস, জীবন বিন্দাস ছিল। এখন বুড়ো বয়সে প্রেমে পড়ে বাচ্চা বাচ্চা ছেলেদের মতো থাকো দাঁড়িয়ে। ভাঙ্গা স্বরে গান ধরে তিলাত, অন্তি তুই অপরাধী রে, তোর ইনোসেন্ট চেহারা দেখিয়ে তোর প্রেমে ফেললি রে, এখন কই লুকাইলি রে, তুই অপরাধী রে। নিজের কাকের মতো কাকা করা কণ্ঠের উপর বিরক্ত হয় তিলাত। গান বাদ দিয়ে মেঘালয়কে ফোন দেয় সে। ফোন ধরে গাইল দেয়া শুরু করে মেঘালয়। শালার ঘরের শালা, আমার ঘুমের উপর তোদের গোষ্ঠীর এত কিসের শত্রুতা? মেঘালয়ের গালিতে বিরক্ত হয় তিলাত।
যাকে বলে চরম বিরক্ত। কিন্তু মেঘালয়কে তার এখন দরকার, তাই তাকে নাচ চটানোই ভালো। তাই নিজের চরম বিরক্তিকে দমন করে মিষ্টি কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, আমি জানি জানি আমি তোর শালা। আমি বারবার বলতে হবে না, কাল থেকে শুনতে শুনতে কান পচে গেল আমার। তিলা তার মিষ্টি বুড়িতে সম্পূর্ণ অগ্রাহ্য করে বলে উঠল মেঘালয়, কি চাই? আই অ্যাম ইন লাভ। বিস্ময়ে চিল্লিয়ে ওঠে বলে মেঘালয়। হোয়াট ইউ ফেল ইন লাভ? দুঃখী কণ্ঠে উত্তর দেয় তিলাত। ইহা, আই অ্যাম ইন লাভ। ফটাফট বলে উঠল মেঘালয়। আই ডোন্ট বিলিভ দিস। আমি সত্যি বলছি মেঘ। মেঘালয় আহাম্বক হয়ে প্রশ্ন করে, মেয়েটাকে? অবন্তী। মেঘালয় দ্বিগুণ চিল্লিয়ে বলল, হোয়াট শেষ অব্দি বোনের বান্ধবী প্রেমে পড়লি ছাগল? তাকে ছাগল বলাটা পছন্দ হয় না তিলাতে, তাই ফুঁসে উঠে বলল, তাহলে তুইও ছাগল আমার মতো। তুইও তো বন্ধুর বোনের প্রেমে পড়েছিস। তার বেলায় ছাদের রেলিংয়ে দুই হাত ভর দিয়ে বসে আছে তিয়ানা। হঠাৎ করে তার জীবনটা উল্টা পাল্টা হয়ে গেল। ভালোই তো ছিল তার নিজের জগৎ, সেখানে কেন সে নিজের জীবনের সত্যিটা জানতে পারলো? তার আম্মু তার নিজের আম্মু না, এটা কি করে মানবে সে? যাবে ছোট্টবেলা আম্মু জেনে এসেছে সে নাকি তার মাই না, আর যিনি মা সে কবরে শুয়ে আছেন অন্যের জীবন ধ্বংস করে। আর যাকে ভালোবাসলো সে নাকি অন্য কাউকে ভালোবাসে। হু হু করে উঠে কেঁদে দেয় তিয়ানা। কিছু ভালো লাগছে না তার, কোথায় একটা চলে যেতে ইচ্ছা করছে। পাশে কারো উপস্থিতির টের পেয়ে চোখের জল মুছে তিয়ানা পেছন ফিরে তুলিকাকে দেখে মলিন হেসে বলল, কিছু বলবে আম্মু? মেয়ের দিকে ভালো করে তাকায় তুলিকা। মেয়েটা দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে, খায় না ঠিক মতো, কেমন একটা শুকিয়ে ফেলেছে নিজেকে। যে মেয়েটা বাড়ি মাতিয়ে রাখে সে এখন প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলছে না। মেয়ের এক গালে হাত রেখে বলে, কি হয়েছে বলো তো? কি হবে? কিছু না। সন্দেহ নিয়ে বলে তুলিকা। কিছু একটা হয়েছে, না হলে আমার মেয়ে এইভাবে চুপ থাকতে পারে না। মায়ের চোখে চোখ রেখে মলিন হেসে বলল তিয়ানা। তোমার মেয়ে? হঠাৎ তিয়ানার এমন কথা বুকে ধক করে ওঠে তুলিকার। নিজের মনের ওঠা ঝড়কে দমিয়ে অনেকটা আত্মবিশ্বাসের সাথে হেসে ওঠে। হ্যাঁ আমার মেয়ে। এখন বলো তো কি হয়েছে? এমন চুপচাপ কেন তুই? মেঘ একা ঘরে, ও কি ভাবছে বলতো? মায়ের কথা কিছুটা রাগ নিয়ে বলে তিয়ানা। তোমার মেঘ কি কখনো এই বাড়িতে একা থাকেনি আম্মু? কিন্তু তখনই থাকা আর এখনই থাকা এক নয়। এখন সে এই বাড়ির নতুন জামাই, তোর বর হয়। আমার বর হতে বলেনি আম্মু। ধমকে ওঠে তুলিকা। তিনু, এসব কোন ধরনের কথা? আগে যে সম্পর্কই থাকুক না কেন, এখন মেঘ তোমার স্বামী, তাই তাকে তার যোগ্য সম্মান দিয়ে কথা বলবে। রাগ নিয়ে বলে ওঠে তিয়ানা। তাকে স্বামী হতে কেউ বলেনি আম্মু। তোমরা আমাকে বিয়েতে জোর করেছো, এমনকি মেঘ ভাইয়াকেও তোমরা জোর করেছো। তিয়ানার শেষের কথাটা শোনা মাত্রই ভুরু কুচকে ফেলে তুলিকা। বলল, মানে? কথা ঘুরায় তিয়ানা আমতামতা করে বলল, কিছু না। একটু থেমে বলল, এটা সত্যি আম্মু, তুমি আমার চেয়ে মেঘ ভাইকে বেশি ভালোবাসো। হাসে তুলিকা। হেসে তিয়ানার দু গালে হাত রেখে বলল, প্রথমত নিজের স্বামীকে ভাই বলতে নেই, জানি অভ্যেস, কিন্তু অভ্যেস তো বদলাতে হবে। থেমে তিয়ানার কপালে ঠোঁট ছুঁয়ে বলল, তুই তো আমার নারী ছেঁড়া ধন, তোর থেকে আর কাউকে ভালোবাসতে পারি? মায়ের চোখের দিকে তাকিয়ে বলল তিয়ানা। সত্যি কি তাই? নারী ছেঁড়া ধন? থমকায় তুলিকা। সেই সাথে অবাক চোখে তিয়ানাকে দেখে। তিয়ানার ঠোঁটের কোণে অদ্ভুত এক যন্ত্রণাময় হাসির রেখা। অজানা ভয়ে বুক কেঁপে ওঠে তুলিকার। তিয়ানার গাল থেকে হাত সরিয়ে নেয় সে। তুলিকার হাতের দিকে একবার তাকিয়ে তাকে পাশ কাটিয়ে ছাদ থেকে চলে যায় তিয়ানা। তবে থমকে দাঁড়িয়ে থাকে তুলিকা। মেয়ের বলা শেষ কথার মানে খোঁজার চেষ্টা করে তার। মমিতার কোলে মাথা দিয়ে শুয়ে আছে মেঘালয়। মমিতা ছেলের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। মেঘালয় হাত বাড়িয়ে মমিতাকে আলতো জড়িয়ে ধরে বলল, থ্যাঙ্কস আম্মু তিনুকে আমার করে দেওয়ার জন্য। মুচকি হাসি মমিতা।
কিছুটা জোরে মেঘালয়ের চুল টান দেয়। মেঘালয় ব্যথাতুর স্বরে বলল। উফ, আমু লাগছে। হেসে বলল মৌমিতা। তোর মনে মনে এসব ছিল, বলিসনি কেন? মেঘালয় মায়ের কোলে মুখ লুকিয়ে বলল। তখন সময় আসেনি। যদি সাদিদ ভাই প্রস্তাব দিল, আমি শুধু ভাবছিলাম তোকে বলবো কি করে। পরে শুনি ডুবে ডুবে জল খাচ্ছিস বহুদিন। কথা শেষে খিলখিল করে হেসে দেয় মৌমিতা, সাথে যোগ দেয় মেঘালয়। মৌমিতা হাসি বন্ধ করে বলল। জানিস, তিনুকে আমি আমার কাছেই রাখতে চেয়েছিলাম, আর আমার কাছেই রাখার উপায় ছিল তিনুকে তোর বউ করা। কিন্তু তুলি বা সাদিদ ভাইকে বলার সাহস পাইনি। তাছাড়া তুই মানবি কি না সেটাও তো জানতাম না। ফটাফট বলল মেঘালয়। এখন তো জেনেছো বিয়ে হয়েছে, এখন আমার বউকে আমার কাছে এনে দাও। চোখ ছোট ছোট করে ফেলে মৌমিতা, পরক্ষণে হেসে ছেলের গালে আলতো থাপ্পড় মেরে বলল। বউ পাগলায় একটা। শব্দ করে হাসে মেঘালয়। তিয়ানা আনমনে অবন্তীর বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার কি করা উচিত বুঝতে পারছে না। মেঘালয়কে প্রশ্ন করলেও মেঘালয় তাকে আশা অনুরূপ উত্তর দিচ্ছে না। কি করা উচিত তার? তিয়ানার পাশে এসে দাঁড়ায় অবন্তী। কিছুক্ষণ তাকে পর্যবেক্ষণ করে বলল। তিনু, মন খারাপ? অবন্তীর দিকে তাকিয়ে মলিন হেসে অশান্ত কণ্ঠে বলল তিয়ানা। না, ঠিক আছি। খানিক থেমে বলল তিয়ানা। আমার বিয়ে হয়ে গেছে অন্তি। অবন্তী বিস্ময় নিয়ে বলল। হোয়াট? তিয়ানা মাথা ঝাঁকিয়ে বলল। ইয়া, বিয়ে হয়ে গেছে। কবে, কখন, কার সাথে? তিয়ানা মৃদু হেসে আস্তে ধীরে প্রশ্ন করল। আজ 1 সপ্তাহ হলো বিয়ে হয়েছে। সেদিন তোর সাথে কথা শেষে বাড়ি গিয়ে শুনলাম আমার নাকি বিয়ে। বাসর ঘরে গিয়ে দেখলাম আমার বর আর কেউ না, মেঘ ভাইয়া। সবচেয়ে মজার ব্যাপার কি জানিস? বিয়ের পরের দিন মেঘ ভাইয়ের কাছ থেকে জানতে পারি সে অলরেডি রিলেশনে আছে, তার প্রেমিকা আছে, তার নাম আদুরিনী। শেষের কথাগুলো বলতে গিয়ে গলা ধরে আসে তিয়ানার। চোখের কোণের জল মুছে মুচকি হাসে। অবন্তী বিস্মিত দৃষ্টি নিয়ে তিয়ানার দিকে তাকিয়ে থাকে। এভাবে দুজনে চুপ থাকে কিছুক্ষণ। অবন্তীর নীরবতা ভেঙে বলল। এখন কি করবি? তাচ্ছিল্য হেসে বলল তিয়ানা। অন্য সব টিপিক্যাল বউদের মতো স্বামীকে মানানোর চেষ্টা করব, যদি মানে। তিয়ানার কথা শেষের সাথে সাথে তিলাত এসে দাঁড়ায় তাদের সামনে। তিলাত অবন্তীকে আর চোখে এক পলক দেখে গলা খাকারি দিয়ে বলল। তিনু, চল, তোকে নিতে আসছি। তিয়ানা বিস্মিত স্বরে প্রশ্ন করল। আমাকে? তিলাত হাসার চেষ্টা করে বলল। হ্যাঁ, আম্মু বলল তুই আজ বাইক নিয়ে আসিসনি, তাই ভাবলাম তোকে নিয়ে যাই। তিয়ানা অবাক কণ্ঠে বলল। আজ সূর্য কোন দিক থেকে উঠলো? তিলাতের কপালে হাত দিয়ে বলল। দেখি দেখি, তোর জ্বর টর এলো কিনা? অবন্তী হেসে বলল। তিনু, ভাইয়ের সাথে মজা করছিস কেন? অবন্তীর ভাইয়া ডাকে মেজাজ চটে যায় তিলাতের। ফোঁস করে বলল। দেবো একটা। বড় ভাইয়ের সাথে এভাবে কথা বলে? চল বাড়ি চল। অবন্তীর দিকে তাকিয়ে তাকে মৃদু স্বরে বলল। আসছি। বলে তিয়ানার হাত ধরে টেনে গাড়ির কাছে নিয়ে যায় তিলাত। তিয়ানার বাড়ি ফিরে নিজ ঘরে গিয়ে দেখে মেঘালয় তার বিছানা দখল করে শুয়ে আছে। তিয়ানা কটমট করে বলল। আপনি আজ আমাদের বাড়িতে কি করছেন? হেসে শোয়া থেকে উঠে আসন পেতে বসে হাতের আঙুল ফুটাতে ফুটাতে বলল। আর বলিস না, বউকে মিস করছিলাম, তাই বউয়ের কাছে চলে এলাম। ছেলেদেরকে এক দোষ বুঝলে, একবার বিয়ে হলে বউ ছাড়া চলে না, আমার চলছে, তাই চলে এলাম। কপাল কুঁচকে ফেলে তিয়ানা। সাথে থাকা ব্যাগ পড়ার টেবিলের উপর রেখে পা চেয়ারের উপর তুলে জুতো খুলতে খুলতে পড়ল। বউ তো বোন, আপনার প্রেমিকা কই? তার কাছে যান। ফটাফট উত্তর দেয় মেঘালয়। প্রেমিকা বিজি মানুষ, তাছাড়া অপশনাল হিসেবে বউ যখন আছেই। বুড়ো কুঁচকে ফেলে তিয়ানা। তাকে কি বুঝালো মেঘালয়? সে অইচ্ছুক। রাগী স্বরে বলল তিয়ানা। ভাইয়া, আপনি ঠিক কি চান, বউ নাকি প্রেমিকা? থেমে মেঘালয়ের কাছে গিয়ে বলল। আমি অন্য সব মেয়েদের মতো নই যে নিজে স্যাক্রিফাইস করব। আমার অধিকার আমি বুঝে নেব। বাঁকা হাসে মেঘালয়। তাই আমি আমার প্রেমিকাকে ছাড়ছি না তিনু, দেখি তুই কি করতে পারিস। সব তোর বাপ আর আমার বাপের জন্য হয়েছে, তারা আমাকে জোর করেছে।
এক কথা বারবার সহ হচ্ছে না তিয়ানার, রেগে বলল, সেটা আপনার আর তাদের ব্যাপার, আমার নয়। আমি ছোট বাচ্চা না যে জোর করে বিয়ে দিয়ে দেবে কেউ। আর হ্যাঁ, আমি যতটুকু জানি মেঘালয় চৌধুরীকে জোর করে কোনো কাজ করানোর ক্ষমতা কোনো মেয়ের অন্তত নেই। নিজেকে শান্ত করে তিয়ানা ধরে আসা স্বরে বলল, আমি এসব নিতে পারছি না মেঘ ভাইয়া। হয় তুমি আমাকে রাখো, নয়তো তোমার প্রেমিকাকে। এমনিতে আমি খুব ডিপ্রেশনে আছি। এই বিয়ে বিয়ে খেলা নিয়ে অতিরিক্ত চাপ নিতে চাচ্ছি না। কথা শেষে ওয়াশরুমে গিয়ে শব্দ করে ওয়াশরুমের দরজা আটকে দেয় তিয়ানা। মেঘালয় আহম্বক হয়ে চেয়ে আছে। এত এত কথা তাকে তিয়ানা শোনালো। রিয়েলি? বিয়ে হতে না হতেই এত সাহস বেড়ে গেল? সোফায় বসে চা খাচ্ছিল সাদিত। তুলিকা তার সোজাসুজি কাউচে এসে বসলো। কিছুক্ষণ হাঁসফাঁস করে বলল, একটা কথা ছিল। সাদিত পেপারের কাগজ হাতে নিয়ে বলল, বলো। তুলিকা আমতা আমতা করে বলল, বলছিলাম তিনুকে এভাবে জোর করে বিয়ে দেওয়াটা কি ঠিক হলো? কপাল কুঁচকে ফেলে সাদিত। নিউজ পেপার থেকে চোখ সরিয়ে তুলিকার দিকে তাকিয়ে বলল, মানে? আসলে তিনু হয়তো এই বিয়েতে খুশি না। সাদিত ভুরু কুঁচকে শান্ত কণ্ঠে প্রশ্ন করল, টিয়া তোমাকে কিছু বলেছে? না, বলেনি, কিন্তু ওর মুখ দেখে বোঝা যাচ্ছে ইদানিং তিনু খুব আনমনা থাকছে। তিনু তো এমন নয়। যখন টিয়া নিজে থেকে কিছু বলেনি তখন তোমাকে আগ বাড়িয়ে কিছু ভাবতে হবে না। তেমন কিচ্ছু না। মেজাজ চটে যায় তুলিকার। ধীর কণ্ঠে বলল, তিয়ানা আমার মেয়ে সাদিত, আমাকে ভাবতে হবে। সাদিত তাচ্ছিল্য হেসে বলল, উফ, ভুল, তোমার মেয়ে নয়, তোমার বোন আর আমার মেয়ে। কথাটা মনে হলো তুলিকার বুকে গিয়ে বাঁধলো মনে হলো। কাপা স্বরে বলল, সাদিত আমার মেয়ে হয় তিয়ানা। কোলে পিঠে করে বড় করেছি, জন্ম না দি মানুষ তো করেছি। তুলিকার কথার প্রতি উত্তরে কিছু না বলে সোফা থেকে উঠে চলে যায় সাদিত। তুলিকা পাথর হয়ে বসে থাকে। আজ তিয়ানা তার নিজের সন্তান হওয়ার সত্ত্বেও জোর গলায় বলতে পারছে না সে। ইচ্ছে করলো তুলিকার চিৎকার করে সাদিতকে বলতে, তিয়ানা শুধু তোমার মেয়ে নয় সাদিত, আমারও মেয়ে, আমার নিজের পেটের সন্তান, যাকে আমি গর্ভে ধারণ করেছি, যাকে 10 মাস 10 দিন পেটে রেখে সকল কষ্ট যন্ত্রণা সহ্য করে জন্ম দিয়েছি। তিয়ানার প্রতি তোমার যতটা অধিকার, ঠিক তার সমান অধিকার আমারও, কারণ আমি ওর মা, নিজের মা, যে তাকে জন্ম দিয়েছে। সাদিত তিয়াশার বিয়ের পর বহু বছর দেশে ফেরেনি তুলিকা। প্রায় 11 বছর পর নিজ মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে দেশে পা রাখে সে। আপনজন বলতে নানা আর মা ছিল। নানা মারা যান বছর 6 আগে, এরপর মা। নিজের বলতে কেউ ছিল না তুলিকার। শূন্য ঘর আর এত এত স্মৃতি, সাথে সাদিত সব সময় চোখের সামনে। সাদিতের সামনে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলেও সাদিতের তীক্ষ্ণ দৃষ্টি থেকে নিজেকে আড়াল করতে পারে না তুলিকা। তুলিকার ফেরার পর তিয়াশা খুব হীনমন্যতায় ছিল। বোনের কাছে ক্ষমা চাওয়ার মুখ তার ছিল না, আর না বোনকে নিজের ভালোবাসা ফিরিয়ে দেওয়ার, কারণ ততদিনে সে এক সন্তানের মা। সাদিত তাকে যতই না মানুক, এটা তো সত্যি সে সাদিতের বউ। তুলিকা অবশ্য বোনের সাথে স্বাভাবিকভাবেই কথাবার্তা বলেছে, এমন যে কিছু হয়নি। তিলাতকে নিজের কাছে টেনে নিয়েছে। তুলিকাকে দেখে পুরনো ক্ষতগুলো তাজা হয়ে ওঠে সাদিতের। প্রায় 8 বছর পর সে আবার বারে যায় এবং মাত্র অতিরিক্ত ড্রিঙ্কস করে। শুধু ড্রিঙ্কস করে না, তুলিকাকে ফোন করে কথা শোনাতে থাকে। বেশি ড্রিঙ্কস করে ফেলে সাদিত, উঠে দাঁড়াতে পর্যন্ত পারে না। বারের ম্যানেজার সাদিতের ফোন থেকে তুলিকাকে সবটা জানায়। কল পেয়ে ছুটতে যায় তুলিকা। সাদিতকে ওই অবস্থায় দেখে নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছে করে তার। হাত ধরে সে সাদিতের। সাদিত তুলিকার হাত খামছে ধরে, নিজের কাছে টেনে তুলিকার থুতনি আঙুল দিয়ে চেপে ধরে বলল, আই হেট ইউ। এই 3টি শব্দ কানে যাওয়া মাত্রই তুলিকার বুকে যন্ত্রণা শুরু হয়। চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। সাদিত নিজের আঙুলের মাথায় জলগুলো নিয়ে তাচ্ছিল্য হেসে বলল, ছলনাময়ী। ছলনাময়ীদের কান্নাও পায় মায়া কান্না।
কথাটা কানে যাওয়া মাত্রই তুলিকার মনে হলো কেউ তার বুকে পাথর রেখে দিয়েছে। খুব কষ্ট হয়, তার নিঃশ্বাস আটকে যায়। কান্নারা দলা পাকিয়ে বেরিয়ে আসতে চায় ভিতর থেকে। কান্না আটকাতে ঢোক গিলে তুলিকা গলায় জ্বলে ওঠে। নিজেকে সামলে ধরা গলায় বলল, উঠুন, বাড়ি যেতে হবে। তুলিকাকে ঠেলে দূরে সরিয়ে দেয় সাদিত। রাগী স্বরে চেঁচিয়ে বলল, কার বাড়ি, কিসের বাড়ি? ওই বাড়িতে আমি শান্তি পাই না, এখানেই পাই। এই যে এটা এটা আমার বাড়ি, তুমি ফিরে আসছো কেন? আমার পুড়ে ছাই হয়ে যাওয়া জীবনকে আরও শেষ করে দিতে? আই হেড ইউ, আই হেড ইউ। ঠকিয়েছো তুমি আমার বোন, সবাই ঠকিয়েছো। আই হেড বোথ অফ ইউ। সাদিতের চেঁচানোতে আশেপাশের সবাই তাদের দিকে তাকায়। সাদিত তাতে কোনো ভ্রুক্ষেপ না করে নিজ মনে ড্রিঙ্কস করতে থাকে। তুলিকা ড্রিঙ্কসের বোতল কেড়ে নিতে চায়। সাদিত রক্ত চক্ষু নিয়ে তাকায় তুলিকার দিকে। হালকা ভয় পেলেও পাত্তা দেয় না তুলিকা। ড্রিঙ্কসের বোতল সাদিতের হাত থেকে কেড়ে নেয় সে। বাড়ির বিল মিটিয়ে সাদিতকে নিয়ে বাইরে আসে। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। সাদিত নিজের হাত তুলিকার থেকে ছাড়িয়ে নিয়ে বাড়ির ভিতর যেতে নেয়। তুলিকা তাকে ধরে বৃষ্টি মাথাতে নিয়েই রওনা দেয় বাড়ির পথে। ফেরার পথে দুজনে বৃষ্টিতে ভিজে যায়। তুলিকা বাড়ি ফিরে সাদিতকে নিজের ঘরে রেখে তিয়াশার ঘরের দরজায় টোকা দেয়। তিয়াশা মাথা ব্যথার কারণে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে অনেক আগেই। বিরক্ত হয় তুলিকা, কিছুক্ষণ দরজায় টোকা দিতে থাকে। তিয়াশার সাড়া না পেয়ে বিরক্ত নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে পড়ে সে। কি করবে বুঝতে পারছে না তুলিকা। সাদিত নিজের মধ্যে নেই। বৃষ্টিতে ভেজার ফলে শরীরে কাপড়ও ভিজে চুপচুপে হয়ে আছে। কিছুক্ষণ থম মেরে সোফায় বসে থাকে তুলিকা। মানুষটা তার নেই, বোনের স্বামী হয়। বোনের স্বামীকে কি করে চেঞ্জ করাবে সে? যার স্বামী সে তো মরার মতো ঘুমাচ্ছে। রাগ হচ্ছে তুলিকার। নিজের রাগকে দমন করে সাদিতের ঘরে যায় তুলিকা। মানুষটাকে তো সে ভালোবাসে, কি করে এভাবে ভেজা কাপড়ে ফেলে রাখবে? যদি জ্বর হয়, তার উপর আবার সাদিতের শরীরে টাইফয়েড জীবাণু আছে। এর আগের বারের কথা ভেবেই কেঁপে ওঠে তুলিকা। সেবার জ্বর হয়ে বেশ কিছুদিন হসপিটালাইজড হতে হয় সাদিতকে। তুলিকার ঘরে গিয়ে দেখে সাদিত ভেজা শরীরে বিছানায় সোজা হয়ে হাত পা ছড়িয়ে শুয়ে আছে। রাগ হয় তার। রাগে ফুসফুস করতে করতে নিজের মনে বকে, তাকে ঝামেলায় ফেলে নবাবজাদা ঘুমাচ্ছে। তুলিকা কোমরে আঁচল গুজে খাটে উঠে সাদিতের শার্টের বোতাম খুলতে নেয়। চোখ বন্ধ অবস্থায় তুলিকার হাত খামচে ধরে সাদিত। তুলিকা ভুরু কুচকে সাদিতের মুখ পানে তাকায়। সাদিত চোখ খুলে তুলিকাকে দেখে ফিসলে হাসে। তুলিকা আহম্বক হয়ে চেয়ে থাকে। সাদিত তাকে দেখে হাসছে। রিয়েলি নেশা ভালো মতোই ধরেছে তাহলে। মৃদু দীর্ঘশ্বাস ফেলে সাদিতের হাত সরিয়ে সাদিতের হাত সরিয়ে বোতাম খুলতে নেয় সে। সাদিত আবারও হাত ধরে তুলিকার। তুলিকা বিরক্তি নিয়ে সাদিতের দিকে তাকায়। সাদিত হো হো করে হেসে দেয়। সাদিতের হাসি দেখে বুকের ভিতর কেমন কেমন খাখা করে ওঠে তুলিকার। অনেক দিনের তৃষ্ণার্ত লাগছে নিজেকে। এই হাসিটা, এই মানুষটাকে না দেখে সে এত বছর ভিনদেশে পড়েছিল। চোখ থেকে জল গড়িয়ে পড়ে তার। পরক্ষণে চোখ মুছে নিজেকে সামলে বলল, এসব কোন ধরনের পাগলামি সাদিত? শার্ট খুলতে দাও, অনেকক্ষণ যাবৎ ভিজা শরীরে আছো। সাদিত বাচ্চাদের মতো মিনমিন করে বলল, হ্যাঁ খুলতে দিই, আর তুমি আমার ইজ্জত লুটো। সাদিতের এখনো কথায় থতমত খেয়ে যায় তুলিকা। খাট থেকে নেমে উঠে দাঁড়িয়ে পড়ল। তোমার অনেক নেশা হয়ে গিয়েছে, আগে নেশা কাটাতে হবে। তুলিকার কোমর থেকে শাড়ির আঁচল খুলে আঁকড়ে ধরে সাদিত। সাদিতের এমন কাণ্ডে হতভম্ব হয়ে যায় তুলিকা। ভয়ে ভয়ে বলল, কি করছো? জোরে হেসে দেয় সাদিত। নেশাতুর কণ্ঠে বলল, খাবো, তোমাকে খাবো। কেঁপে ওঠে তুলিকা। সাদিতের থেকে শাড়ির আঁচল ছাড়াতে নেয়। সাদিত শাড়ির আঁচল আঁকড়ে ধরে টেনে তুলিকাকে বিছানায় ফেলে তার উপর উঠে যায়। ভয় পেয়ে যায় তুলিকা। ভয়ে ভয়ে বলল, সাদিত ছাড়ো। সাদিত নেশার ঘোরে বলল, না। অসহায় কণ্ঠে বলল তুলিকা, প্লিজ সাদিত, ভুল হয়ে যাবে।
শোনে না সাদিদ। তুলিকার ঘাড়ে মুখ ডুবায়, চুল সরিয়ে ঠোঁট ছোঁয়ায়। শিউরে ওঠে তুলিকার। ইচ্ছে করছে সাদিদের এই পাগলামোকে সায় জানিয়ে নিজেকে বিলিয়ে দিতে, কিন্তু না, সে বেঈমান হতে পারবে না। সাদিদকে নিজের থেকে সরাতে চায় সে, তবে সাদিদের পুরুষ শক্তির সাথে পেরে উঠছে না সে। না পেরে অনুনয় করে বলল, ভুল হচ্ছে সাদিদ, তুমি নেশার ঘরে আছো। কঠোর কণ্ঠে বলে তুলিকা। ছাড়ো আমাকে সাদিদ। সাদিদ খিল খিল করে হেসে বাচ্চা স্বরে বলল, ছাড়বো না, তোমাকে আদর করবো। নিজেকে মানাতে পারছে না তুলিকা, আর না সাদিদকে থামাতে পারছে। তিয়াশাকে কি জবাব দেবে সে? সকাল হলে সাদিদ নিজেও সবটা ভুলে যাবে। তখন সাদিদ যদি বলে সে সাদিদের নেশার ঘরে সুযোগ নিয়েছে, এমনি সাদিদ তাকে ঘৃণা করে, ঘৃণাটা হয়তো আরও বেড়ে যাবে। সাদিদকে ঠেলে উঠতে নেয় তুলিকা, কিন্তু সাদিদ আঁকড়ে ধরে তাকে। শত চেষ্টা করেও সাদিদকে আটকাতে পারে না তুলিকা। পূর্ণতা পেয়ে যায় তাদের ভালোবাসা, তবে অবৈধভাবে। তাদের সম্পর্কে 13 বছর পর দুজন ভালোবাসার মানুষ শারীরিকভাবে এক হয়। ভোরে সাদিদ ঘুমানো মাত্র তুলিকার শরীরে আঁচল পেঁচিয়ে নিজ ঘরে চলে যায়। বর্তমান রেস্টুরেন্টে ঢুকেই মেঘালয় গতদিনের মেয়েটার সাথে দেখতে পায় তিয়ানা। মেঘালয় মেয়েটার হাত ধরে পাশাপাশি বসে আছে। রাগ হয় তিয়ানার, রাগে কষ্টের চোখে জল চলে আসে তার। এক পলক সেদিকে তাকিয়ে চলে যেতে নেয় তিয়ানা, তবে কিছু একটা ভেবে ফিরে এসে মেঘালয়ের টেবিলের কাছে যায়। এগিয়ে গিয়ে বাইকের চাবিটা টেবিলের উপর ঠাস করে রাখে। হঠাৎ শব্দে থতমত খায় মেঘালয়। ভুরুকুটি করে পাশে তাকিয়ে দেখলো তিয়ানা দাঁড়িয়ে, ঠোঁটে মিচকে হাসি। তিয়ানাকে দেখে মেঘালয় তাড়াহুড়ো করে মেয়েটার হাত ছেড়ে দেয়। সেদিকে তাকিয়ে মৃদু হাসে তিয়ানা। চেয়ার টেনে পা গুটিয়ে আসন পেতে বসে সে। মিটমিটিয়ে হেসে প্রশ্ন করলো, ভাইয়া গার্লফ্রেন্ড? পাশে থাকা মেয়েটা কপাল কুঁচকে প্রশ্ন করলো, তুমি কে? তিয়ানা দাঁত বের করে হেসে পড়ল, কাজিন, মেঘ ভাইয়ার বোন হই আমি। তিয়ানার এখনো উত্তরে বরাবরের মতো বাম ভুরু কুচকে ফেলে মেঘালয়। তিয়ানা আড়ালে মেঘালয়কে চোখ মারে। তিয়ানার এমন কাণ্ডে বিস্ময়ে কাশি উঠে যায় মেঘালয়ের। মেয়েটা মেঘালয়ের পিঠে হাত বুলিয়ে দেয়। তিয়ানা সেদিকে কটমট করে তাকিয়ে দাঁত বের করে মুখে প্লাস্টিকের হাসি চুলিয়ে পড়ল। এ কি ভাইয়া, হঠাৎ কাশি হলো কেন তোমার? মেঘালয় চোখ গরম করে তাকায়। তিয়ানা তাকে পাত্তা না দিয়ে পড়ল। মেয়েটা হেসে বলল, আপু, আপনার নামটা? আমার নাম বৃষ্টি। তিয়ানা সন্দেহ নিয়ে মেঘালয়ের দিকে চেয়ে প্রশ্ন করল, কিন্তু আমি তো জানি আদৌ। হ্যাঁ, বৃষ্টি, ওর নাম বৃষ্টি। আমি ভালোবেসে আদরিনী বলে ডাকি। কথা কেড়ে নিয়ে গম্ভীর মুখে বলল মেঘালয়। বৃষ্টি কিছু বুঝতে না পেরে আহম্বক হয়ে মেঘালয়ের দিকে তাকায়। মেঘালয় তাকে চোখের ইশারায় চুপ থাকতে বলে। তিয়ানা ঠোঁটে হাসির রেখা টেনে আর চোখে মেঘালয়কে দেখে পড়ল। ও আচ্ছা, তাহলে তুমি আমার ভাবি হও? ও মিস্টেক, ভাবি না, হবু ভাবি হবে। তুমি কিন্তু দারুণ দেখতে, ভাইয়ার সাথে মানিয়ে যাবে। মেঘালয় ভুরু কুচকে তাকায় তিয়ানার দিকে। সে ভেবে পাচ্ছে না এই মেয়ে এখনো কি করে স্বাভাবিক, কি করে পসিবল। তিয়ানা হেসে বলল, ভাইয়া তাহলে আজই মাম্মিকে জানাই, কি বলো? তিয়ানার কথায় চোখ বড় বড় করে তার দিকে তাকায় মেঘালয়। প্রায় ঘন্টাখানেক ধরে তুলিকার পেছন পেছন ঘুরছে তিলাত, কিন্তু যে কথাটা বলতে চাচ্ছে মুখ দিয়ে বের হচ্ছে না। ছেলের এমন কাণ্ড দেখে রেগে যায় তুলিকা। হাতে থাকা পানির জগ ডাইনিং টেবিলের উপর শব্দ করে রেখে পড়ল, হায়, কি বলতে চাস সেটা বলবি, নয়তো এক্ষুনি আমার চোখের সামনে থেকে যাবি। তিলাত করুণ চোখে মায়ের দিকে চেয়ে দুঃখী দুঃখী কণ্ঠস্বরে বলল, আম্মু। তুলিকা বিরক্ত হয়ে কপালে হাত দিয়ে নিজ মনে বলল, হায় কপাল, মেয়েটাকে চাইলাম ঘরোয়া বানাতে, সেটা তো পারলাম না, উল্টো ছেলেটা ঘরোয়া হলো। মায়ের পিছন পিছন আঁচল ধরে ঘুরছে। একটা কথা বলতে এসে ঘন্টা লাগিয়ে দিল, কিন্তু কথার কও বের করতে পারলো না মুখ ফুটে। রাগী স্বরে বলল তুলিকা, আঁচল ছাড় আমার। বলে তিলাতের হাত থেকে আঁচল ছাড়িয়ে রান্না করে চলে যায় তুলিকা। তিলাত মায়ের
পেছন পেছন গিয়ে মায়ের সাথে লেগে দাঁড়ায়। তুলিকা একবার বিরক্ত নিয়ে তিলাতের দুঃখী দুঃখী মুখটা দেখে চুলা বন্ধ করে হাতে খুন্তি নিয়ে বলল, বল কি বলবি বল। এবার যদি কথা না বের হয় এই খুরচনের বাড়ি পড়বে তোর পিঠে। তিলাত আমতা আমতা করে তুতলে বলতে নেয়। আমি কথা শেষ করতে পারে না তিলাত। তার আগে ঝড়ের গতিতে বাসায় ঢুকে তুলিকাকে চেঁচিয়ে ডাকতে শুরু করে তিয়ানা। তিয়ানার চেঁচানো শুনে তিলাতের কথাকে অসম্পূর্ণ রেখে কিচেন থেকে বেরিয়ে যায় তুলিকা। তিলাত বলতে নিয়েও বলতে না পেরে রেগে নিজের মাথায় টোকা দেয়। ব্যথা পেয়ে মাথা টলতে টলতে দুঃখী স্বরে মনে মনে বলল, কোন জন্মের শত্রুকে আল্লাহ আমার বোন করে পাঠালো তিনি জানেন। আমাকে বাস ছাড়া এ আর কিছু দিতে পারে না। ইস, একটুর জন্য আম্মুকে বলতে পারলাম না অবন্তীর কথা। তুলিকা ডাইনিংয়ে গিয়ে রেগে বলল, বাড়িতে ডাকাত পড়েছে, এত চেঁচাচ্ছিস কেন? আস্তে কথা বল। তিয়ানা রাগে ফুসফুস করতে করতে বলে উঠল, তোমরা আমাকে বিয়ে দিয়েছো রাইট? তুলিকার মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে।